আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে নিরাপদে আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত। আমরা মডেল কোশ্চেন শুরু করেছিলাম, মডেল 10, এবং আমি তোমাদের আজকে যেটা করব, আমি একটা গাইডলাইন দিয়ে দিব। আমরা মেইনলি কোশ্চেন প্যাটার্নকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিন কম্প্রিহেনশন আর একটা আনসিন কম্প্রিহেনশন। আগে আমি এই প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব, তারপরেই আজকে আমাদের যে মেইন ক্লাস মডেল 10-এর 2 নম্বর এবং 3 নম্বর নিয়ে আলোচনা হবে। তাহলে শুরুতেই হচ্ছে এইটা মেইনলি হচ্ছে একটা গাইডলাইন। যারা আগ্রহী শিক্ষার্থী অনেকে আছো, একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করে রাখতে চাও আগের থেকে, তাদের জন্য একটা হেল্পিং হ্যান্ড, যে একটু প্রিপারেশন তুমি বাসায় আগে থেকে নিতে পারো। তো আগে হচ্ছে আমি তোমাদের একটু দেখাই যে আমাদের কোশ্চেন প্যাটার্নটা সাধারণত দুইটা মেজর পার্ট থাকে। একটা হচ্ছে সিন কম্প্রিহেনশন এবং আর একটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। তো আমরা মেইন টপিকসে যাওয়ার আগে আমি এটা একটু ক্লারিফাই করি। আমরা প্রিপারেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিন কম্প্রিহেনশন, তাই না? সিন কম্প্রিহেনশন থেকে আমাদের কোশ্চেন আসে। আর একটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। এখন এই সিন কম্প্রিহেনশন আর আনসিন কম্প্রিহেনশন সম্পর্কে আমরা কতটুকু জানি? সিন কম্প্রিহেনশনটা হচ্ছে আমাদের যে বোর্ড বই, যে টেক্সট বই আছে, সেই টেক্সট বই থেকে কোনো একটা লেসন হুবহু তোমার পরীক্ষায় আসবে। এটা হচ্ছে সিন কম্প্রিহেনশন, মানে যে কম্প্রিহেনশনটা সম্পর্কে অলরেডি তোমার নলেজ আছে, তুমি পড়াশোনা করেছো, প্রিপারেশন নিয়েছো, যেটা তোমার কমন পড়ার সম্ভাবনা খুব বেশি। এবং আমরা টেক্সট বইটা যদি সুন্দরভাবে পড়তে পারি, তাহলে আমরা এই সিন কম্প্রিহেনশন যে টেক্সট আছে ওইটা আমরা কমন পেতে পারি। আর আনসিন কম্প্রিহেনশনটা হচ্ছে যে কম্প্রিহেনশনটা তোমার টেক্সট বইতে নাই। এটা হচ্ছে একটা আমরা প্রিপারেশন নিই, যে কোনো টপিকস নিয়ে সেটা আসতে পারে। তো এটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন, মানে যে কম্প্রিহেনশনটা সম্পর্কে আমাদের আগে থেকে কোনো ধারণা নেই। তো আমরা অনেক সময় দেখা যায় যদি অনেক প্র্যাকটিস করা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় আমাদের কমন পড়েও যেতে পারে। তো সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু আনসিন মানে হচ্ছে যেটা আগে থেকে আমাদের কোনো টেক্সট বইতে দেওয়া থাকে না। তো সিন কম্প্রিহেনশনের প্রিপারেশনটা কিন্তু আমরা ভালোভাবে নিলে আমাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য আমি যেটা করব, আজকে তোমাদের আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সিন কম্প্রিহেনশন দিয়ে দিব। এবং তোমরা কি জানো যে সিন কম্প্রিহেনশনটা আসলে কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত কোশ্চেন হয়ে থাকে? সিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে হচ্ছে কোশ্চেনটা, আচ্ছা আমি হচ্ছে একটু দেখাই। দেখো, সিন কম্প্রিহেনশনের কোশ্চেন প্যাটার্ন হবে 1 থেকে 4 পর্যন্ত। সিন কম্প্রিহেনশন থেকে কোশ্চেন হবে 1, 2, 3 এবং 4। এই 4টা কোশ্চেন হবে হচ্ছে সিন কম্প্রিহেনশন থেকে। তো আমরা জানি শুরুতে ফার্স্ট ওয়ানে থাকে হচ্ছে ম্যাচিং থাকে, অথবা কখনো কখনো তোমার শূন্যস্থান থাকতে পারে। 2 নম্বর হচ্ছে ট্রু ফলস থাকে। 3 নম্বর হচ্ছে কোশ্চেন আনসার। আর 4 নম্বর হচ্ছে কি প্যারাগ্রাফ। তাহলে 1 নম্বর কোশ্চেনে থাকবে আমাদের ম্যাচিং, তাই না? ম্যাচিং। 2 নম্বর কোশ্চেনে কি থাকে? ট্রু ফলস থাকে। 3 নম্বর কোশ্চেনে থাকে হচ্ছে কোশ্চেন আনসার থাকে, কোশ্চেন আনসার, তাই না? কোশ্চেন থাকে, তার আনসার লিখতে হয়। আর 4 নম্বরে থাকে হচ্ছে প্যারাগ্রাফ, যেটা আরেকটা নাম আমাদের বইতে দেওয়া থাকে কোশ্চেনে, শর্ট কম্পোজিশন, যেটাকে সংক্ষেপে বলি প্যারাগ্রাফ। তো 4 নম্বরে থাকবে হচ্ছে শর্ট কম্পোজিশন। হ্যাঁ, শর্ট কম্পোজিশন বলতে আমরা সংক্ষেপে বলি হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ সাধারণত দেখি নাই, শব্দ থাকে, শর্ট কম্পোজিশনটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এই হচ্ছে, এখন আমি যদি এই সিন কম্প্রিহেনশনের প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমি এই 4টা কোশ্চেনের আনসার খুব সুন্দরভাবে পেয়ে যাব। তো আজকে আমি যেটা করবো, সিন কম্প্রিহেনশনের একটা গাইডলাইন তোমাদের দিয়ে দিব। এটা কিন্তু কোনো ফাইনাল সাজেশন না, ফাইনাল বলতে এখন কিছুই বলা যাচ্ছে না, সবই আনসার দেয়।
ফাইনাল সাজেশন তো আমরা স্কুল থেকেই দিব, তোমরা জানো যে সাজেশন কিভাবে দেওয়া হয়, আগে কোশ্চেন দেওয়া হয়, তারপরে আনসার দিয়ে সুন্দরভাবে তোমাদের সাজেশন রেডি করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে জাস্ট হেল্পিং হ্যান্ড, একটা গাইডলাইন আমি বলছি। যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করতে চাচ্ছ, অনেকের এই করোনাকালীন সময় বাসায় শিক্ষক নেই, অনেকে হচ্ছে খুব ওরিড আচ্ছ যে ইংরেজি নিয়ে কি করব যদি বোর্ড পরীক্ষা হয়ে যায়, তো তারা একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনার জন্য আমি জাস্ট একটা হেল্পিং হ্যান্ড, একটা গাইডলাইন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো শুরুতেই তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে অ্যাডভান্স বই আছে সেই অ্যাডভান্সের বই থেকেই আমি কিছু সাজেশন দিব। তার আগে তোমরা দেখো এইটা সম্পর্কে কিন্তু সবাই কম বেশি আমরা জানি, সিন কম্প্রিহেনশন থেকে আমাদের এই 4টা কোশ্চেন আইটেম এসে থাকে, 1 2 3 4, এবং শুরুতে ফার্স্টে আসে একটা ম্যাচিং টেবিল, 2 নম্বরে আসে ট্রু ফলস, 3 নম্বরে আসে কোশ্চেন আনসার, আর 4 নম্বরে আসে শর্ট কম্পোজিশন। এবার আমি একটু সাইডে মার্কসটাও দিয়ে দিই আর একটু ভালো বোঝার জন্য। দেখো প্রথম যেটা, এটা হচ্ছে মার্কস হচ্ছে 5, এখানে এগুলো হচ্ছে মার্কস, তাই না? মার্কস হচ্ছে 5। এরপরে ট্রু ফলস এর মার্কস কত দেওয়া আছে? ট্রু ফলস এর মার্কস হচ্ছে তোমার 6। এরপরে হচ্ছে কোশ্চেন আনসার, কোশ্চেন আনসারের জন্য কত থাকছে আমি একটু দেখি, 2 2 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এখানে হচ্ছে 12 মার্কস, কোশ্চেন আনসারে হচ্ছে 12 মার্কস, এবং প্যারাগ্রাফে হচ্ছে 10 মার্কস। তাহলে দেখো আমি কতগুলো মার্কসের আনসার আমি সহজেই পেরে যাব যদি আমি সিন কম্প্রিহেনশনের প্রিপারেশনটা সুন্দরভাবে নিয়ে থাকি। তাহলে এই হচ্ছে আমার মার্কস, এই হচ্ছে আমার আইটেম। এবার আমি যেটা করব, তোমরা এভাবে লিখে নাও। যখন আমরা কোনো প্রিপারেশন নিব, যখন আমরা একটা প্ল্যানিং করবো যে কিভাবে আমি পড়াটা সামনের দিকে আগাবো, তখন এভাবেই হচ্ছে একটা পরিকল্পনা করতে হয় যে আমার কোন কোন কোশ্চেন প্যাটার্ন আসবে, এইটার প্রিপারেশন নিলে, এবং তার জন্য মার্কসটা আমার কত আসছে। হ্যাঁ, তো এভাবে তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম। এবার যেটা করবো, আমি সাজেশনটা দিয়ে দিব, তো তোমরা একটু লিখে নাও সিন কম্প্রিহেনশনের জন্য কোনটা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে। লিখে দিচ্ছি সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন আমরা কোন কোন মডেলের, প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি মডেল 10 12 14 15 20 21 24 27। তো এইগুলো হচ্ছে আমাদের, আমি একটা গাইডলাইন দিচ্ছি না, এর ভিতরে 27টা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 27 এর টপিকসটা খুবই সুন্দর একটা টপিকস, শেখার মতো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা গাইডলাইন দিচ্ছি। তার মানে এই মডেলের এই কয়টা মানে কোশ্চেনের জন্য তোমরা কি করবে, এই কয়টা মডেলে তোমরা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেন আইটেম করবে। কত কোশ্চেন হচ্ছে? 1 2 3 4। আমরা এই মডেলগুলোর সিন কম্প্রিহেনশনটা পড়বো। সিন কম্প্রিহেনশন কিন্তু তোমাদের বইতে উল্লেখ করা থাকে যে সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন, উপরে টাইটেল দেওয়া থাকে। তো সিন কম্প্রিহেনশন যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই কয়টা মডেলের সিন কম্প্রিহেনশন আগে প্রিপারেশন নিব, এবং এই কয়টা মডেলের আমরা 1 2 3 4 এই 4টা কোশ্চেন আইটেম আগে সুন্দরভাবে শিখব। আর আনসিনেরও আমি পরে তোমাদের গাইডলাইন দিব, বাট তোমরা আগে এইটা ভালোভাবে প্রিপারেশন নিতে লাগো, এবং আমি ক্লাসও ধারাবাহিকভাবে এগুলোরই আলোচনা করব। তো এই দেখো, তোমাদের কিন্তু একটা পুরো গাইডলাইন তোমরা পেয়ে যাচ্ছ। যারা ইংলিশ নিয়ে খুব চিন্তায় আছো, বুঝতে পারছো না কিভাবে পড়াশোনা করবে, কিভাবে সামনের দিকে আগাবে, তো তাদের জন্য একটা গাইডলাইন। এবার আমি চলে যাব আমার যে মূল আলোচনায়। আমি একটু সময় দিচ্ছি, তোমরা লিখে নাও।
এবার আমি মুছে দিচ্ছি, আমি সময় দিয়েছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার কাছ থেকে হেল্প নিবে। আমি বারবার বলছি এটা কিন্তু কোনো ফাইনাল সলিউশন না, এটা একটা গাইডলাইন। যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করছো, আমি রিপিট করছি এক কথা বারবার। তো এখানে দেখো আমরা যেখানে ছিলাম, আমরা মডেল 10 এর আগের দিন যারা ক্লাস করেছো তারা জানো আমরা হচ্ছে একটা ফুড পিরামিড নিয়ে আমরা সুন্দর একটা টপিকস করেছি এবং আমরা 1 নম্বরের কোশ্চেন আনসার শিখেছি। আজকে যেটা করবো আমরা 2 নম্বর থেকে শুরু হবে আজকে। তো 2 নম্বর কোশ্চেনে যেটা আছে যে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। তো শুরুতে আমি মডেলটা একটু লিখে দিই, লিখেছিলাম মুছে দিয়েছি, আবার একটু লিখে দিই। মডেল 10, আমরা মডেল 10 করছি। মডেল 10 এর কত নম্বর? 2 নম্বর কোশ্চেনের আনসার আমরা এখন করব। তার আগে আমরা একটু প্রশ্নটায় যাব যে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সঠিক বাক্যের জন্য আমরা হচ্ছে ট্রু লিখব এবং মিথ্যা বাক্যের জন্য আমরা ফলস লিখব। তো ট্রু ফলসটা হচ্ছে কিভাবে, এখানে ট্রু ফলস মানে হচ্ছে কোনো চিরন্তন সদা সত্য কথা না। এই কোশ্চেন প্যাটার্ন আমার আনসার করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমার যে কম্প্রিহেনশনটা দেওয়া থাকবে যার ভিতর থেকে ট্রু ফলস আসবে, যদি আমার কোশ্চেনের স্টেটমেন্টটা আমার কম্প্রিহেনশনের সঙ্গে হুবহু মিলে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে ট্রু লিখব। আর যদি এমন থাকে যে আমার কম্প্রিহেনশনের তথ্যের সাথে আমার কোশ্চেনের তথ্যের কোনো মিল নেই, ভিন্নধর্মী কিছু বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকে ফলস বলবো। এখানে ট্রু ফলস বলতে মেইনলি এইটাই বোঝায়। তো শুরুতে আমি একটু কোশ্চেনের আমরা মার্কস দেখে নিব। 1 × 6 = 6 সব সময়ের জন্য, শুধু আমার ইংরেজি না, তুমি যে পরীক্ষা দাও, যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও, অলওয়েজ তুমি প্রশ্ন পড়ার পরে তুমি মার্কসটা খেয়াল করবে। মার্কসটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো এখানে হচ্ছে যদি আমি ট্রু ফলস সঠিকভাবে লিখতে পারি তাহলে কত পাবো? 6 পাবো। আমি তো পরীক্ষা দেব না, তোমরা যদি সুন্দরভাবে সঠিকভাবে লিখতে পারো তোমরা 6 মার্কস পাবে। তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটি আছে, দ্য ফুড উই লাইক টু ইট মে নট বি হেলদি, যে আমরা যে খাবার পছন্দ করি তা স্বাস্থ্যকর নাও হতে পারে। হ্যাঁ, দি ফুড উই লাইক টু ইট মে নট বি হেলদি। আমি একটু বোর্ডে লিখি কোশ্চেনটা, যে দি ফুড উই লাইক টু ইট may not be healthy। এটা হচ্ছে আমার প্রশ্ন, আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের আনসার করছি। তো প্রশ্নটা দেখো, the food we like to eat may not be healthy, যে আমরা যে ধরনের খাবার খাই তা সব সময় কিন্তু স্বাস্থ্যকর নাও হতে পারে। এই কথাটি আমার এই যে টেক্সট বুক আছে সেটাই কিন্তু লেখা আছে। একদম ভেরি ফার্স্ট লাইনটা তোমরা যদি খেয়াল করে থাকো, sometimes the food we like to eat isn't the healthiest food for us। এই কথাটা আর এই কথাটা সেম মিনিং, একই কথা, জাস্ট ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারে লেখা আছে। তাহলে এটা কি আমার কম্প্রিহেনশনের তথ্যের সাথে এই তথ্যের মিল আছে, তাহলে কি হবে? তাহলে হবে ট্রু হবে। হ্যাঁ, কিন্তু সেটা আমরা কিভাবে আনসার লিখবো? আমি প্রশ্নটা মুছে দিচ্ছি, প্রশ্ন তোমার লেখার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্য প্রশ্নটা লিখেছি। তাহলে দেখো আমি কিভাবে লিখবো, আমরা পরীক্ষার সময় আমরা লিখবো আনসার টু দ্য কোশ্চেন নাও 2, আনসার টু দ্য কোশ্চেন নাও 2। এইটা লেখার পরে আমি ট্রু ফলস লিখবো। তাহলে প্রথম কোশ্চেনের আনসার হলো ট্রু। কিভাবে বুঝেছি? আমার কোশ্চেনের তথ্যের সাথে আমার কম্প্রিহেনশন তথ্যের হুবহু মিল আছে, একই কথা বলছে, এজন্য এটা হবে ট্রু হবে। আমরা সরাসরি এভাবে ট্রু লিখে দেবো, আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই, জাস্ট নাম্বারিংটা করে আমরা এখানে ট্রু লিখে দেব যদি সেটা ট্রু হয়। এরপরে আমার নেক্সট কোশ্চেনটায় আমরা চলে যাব।
এবং এই জন্যই তোমার কম্প্রিহেনশনটা ভালোভাবে বুঝতে হবে। তুমি যদি কম্প্রিহেনশনটা ভালোভাবে বুঝে ফেলো, দেন তুমি খুব ইজিলি আনসার করতে পারবে। The food pyramid helps us to understand what the healthiest food is. খাদ্য পিরামিড আমাদের কোনটি সবচেয়ে স্বাস্থ্যকর খাবার তা বুঝতে সাহায্য করে। এই কথার সাথে কি আমার কম্প্রিহেনশনের কথার মিল আছে? এই জন্য আমাকে কি করতে হবে? আমার কম্প্রিহেনশনে ফিরে যেতে হবে এবং আমার কম্প্রিহেনশনটা খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। যদি তুমি ভালোভাবে বুঝে পড়ো, তুমি খুব ইজিলি আনসার করতে পারবে। দেখো, এই কথাটা কিন্তু আমার কম্প্রিহেনশনে আছে। সেটা কিভাবে আছে দেখি। সেকেন্ড লাইনটা আছে, দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। বলছে যে বিভিন্ন ধরনের খাবারের যে গ্রুপিং আছে, ক্যাটাগরাইজ আছে, সেইটা বুঝতে সাহায্য করে, ফুড গ্রুপ বুঝতে সাহায্য করে। আর আমার প্রশ্নে আছে যে কোনটা সব থেকে স্বাস্থ্যকর খাবার, সেইটা বুঝতে সাহায্য করে। তার মানে আমার কোশ্চেনের সাথে আমার কম্প্রিহেনশনের তথ্যের কোনো মিল নেই। তাহলে আমরা কি বলবো? সেটাকে ফলস বলবো। এই জন্য বি নম্বরের আনসার হবে কি ফলস। ঠিক আছে, এভাবে আমরা আনসার গুলো লিখে ফেলবো। এর পরের যে প্রশ্নটি আছে, we eat more of the foods at the lower most of the pyramid. যে আমরা হচ্ছে সব থেকে পিরামিডের যে সর্বনিম্ন যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা বেশি খাই। দেখো, এই জন্য যেটা হবে, যারা গত ক্লাস মিস করেছো এই জন্য তাদেরকে আগে গত ক্লাসটা দেখে নিতে হবে। এবং আমি সবসময় বলি ক্লাসের একটা ধারাবাহিকতা থাকে। যারা আজকে ক্লাস জয়েন করছো বা হঠাৎ করে আজকে ক্লাস দেখছো, তারা কিন্তু অনেক ভালো বুঝতে পারবে না, কারণ আজকে তো আমি কম্প্রিহেনশন পড়াচ্ছি না। তো আমরা একটা ফুড পিরামিডের ছবি এঁকেছিলাম, ছবি এঁকে আমি বোর্ডে দেখিয়েছিলাম। একদম লাস্ট পোর্শনে হচ্ছে গ্রেন জাতীয় খাবার, মানে শর্করা, শস্যদানা জাতীয় খাবার ছিল, ভাত, রুটি, আলু, এই ধরনের খাবার ছিল, যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি। সেই কথাই আমার এখানে বলছে যে উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য লোয়ার মোস্ট অফ দ্য পিরামিড। পিরামিডের সব থেকে যে বটমটা নিচের লেভেল আছে, ওই লেভেলের খাবার আমরা বেশি খেয়ে থাকি। এটা সত্য কথা, এই কথাটা আছে আমার এই কম্প্রিহেনশনের ভিতরেই আছে, এই কম্প্রিহেনশনের ভিতরেই আছে। তার মানে এটার সঙ্গে এই তথ্যের সাথে আমার প্রশ্নের তথ্যের মিল আছে, এজন্য আমরা এটাকে বলবো ট্রু বলবো। তাহলে কি লিখবো? সি নম্বরের আনসার হবে ট্রু। এবার আমরা চলে যাব ডি নম্বরে। ব্রেড ইজ মেড ফ্রম ডেইরি। রুটি দুধ থেকে তৈরি হয়। এটা তো আমরা বুঝতেই পারছি যে এটা কখনো সম্ভব না। রুটি কি কখনো দুধ থেকে তৈরি হয়? হয় না। রুটি হচ্ছে শস্যদানা জাতীয় খাদ্য। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস হবে। এবং আমার কম্প্রিহেনশনে এরকম কোনো কথা লেখা নেই যে রুটি দুধ থেকে তৈরি হয়। তাহলে আমরা এটাকে কি বলবো? ফলস বলবো। তাহলে আমি এখানে লিখে ফেললাম ফলস। এরপরের কোশ্চেনটা আছে, পটেটোস গিভ আস এনার্জি। আলু আমাদেরকে, দেখো আমি সরে যাচ্ছি, বোর্ডটা একটু দেখো, এভাবে আমরা আনসার লিখবো। এরপরে যে কোশ্চেনটা আছে, পটেটোস গিভ আস এনার্জি, যে আলু আমাদেরকে শক্তি দেয়। এটা তো সত্যি কথা, কারণ কি যে আমাদের কম্প্রিহেনশনে এই কথাগুলো লেখা আছে যে কি কি আমাদের শক্তি দেয়। কম্প্রিহেনশনের ভিতরেই দেওয়া আছে, দেখো, গ্রেনস গিভ আস এনার্জি, শস্য দানা আমাদেরকে শক্তি দেয়। এখন এই পটেটো কিন্তু গ্রেনস না, কিন্তু পটেটোকে আমরা শর্করা জাতীয় খাবার হিসাবে গণ্য করি এবং শর্করা জাতীয় খাবার সব থেকে বেশি শক্তি যোগায়। এজন্য এটা হচ্ছে ট্রু হবে। তাহলে আমরা কি লিখবো? ইর আনসার ট্রু। এবার আমরা চলে যাব এফ নাম্বারে। এফ নাম্বারে কি আছে? ফ্রুট এন্ড ভেজিটেবলস হ্যাভ ভিটামিনস, যে ফলমূল এবং শাকসবজি আমাদেরকে ভিটামিন দেয়। এটা সত্য কথা, এটা আছে আমাদের কম্প্রিহেনশনের ভিতরেই আছে। এই কথাটা কম্প্রিহেনশনের ভিতরেই আছে, তার মানে কম্প্রিহেনশনের তথ্যের সাথে এই তথ্যের মিল থাকলে আমরা সেটাকে কি বলবো? ট্রু বলবো। আমি দেখাচ্ছি তোমাদের যে ফার্স্ট প্যারা আছে, ফার্স্ট প্যারা শেষের দিকে
দেখো এখানে লেখা আছে fruits and vegetables are in the next level of the pyramid. They are also very important for us. They have vitamins. দেখো এই কথাটা বলা আছে যে আমাদের যে ফল এবং শাকসবজি এটা হচ্ছে পিরামিডের নেক্সট লেভেলে আছে, পরবর্তী লেভেলে আছে, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলোতে ভিটামিন আছে। তাহলে আমার কম্প্রিহেনশনের তথ্যের সাথে কোশ্চেনের তথ্যের মিল আছে, তাহলে অবভিয়াসলি এটি কি হবে? ট্রু হবে। তাহলে আমরা নাম্বার দিয়ে জাস্ট শুধু ট্রু লিখে দিব। দেখো এফ নাম্বারে কি লিখবো? ট্রু। তাহলে হয়ে গেল আমাদের 6 নাম্বার। তুমি এভাবে লিখে আসলে সঠিকভাবে তুমি পেয়ে যাবে 6 মার্কস। তাহলে দেখো আমরা এভাবে কিন্তু আমাদের কোশ্চেনের আনসার লিখতে পারি। তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। এরপরে আমরা যাব হচ্ছে 3 নম্বর কোশ্চেন আনসার, যেখানে আমাদের বেশি সমস্যা হয়ে থাকে। অনেকেরই কোশ্চেন যে ম্যাডাম হচ্ছে আমরা কোশ্চেন আনসারে সমস্যা, দেখা যায় যে খাতা দেখতে গেলে কোশ্চেন আনসারে স্টুডেন্টরা বেশি মার্কস, মানে ওখানে মার্কসটা কম হচ্ছে, ওখানে দেখা গেছে যে তুমি মার্কস কম পাচ্ছ। আজকে আমরা আবার একটু 3 নম্বর নিয়ে প্র্যাকটিস করব এই মডেলে। আমি এটা মুছে দিব। তিন নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো যে প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে আনসার করতে হয়। এজন্য প্রশ্নটা সামনে থাকবে আনসার করার সময়, অর্ধেক উত্তর তোমার লুকিয়ে থাকে কোশ্চেনের মধ্যে আর বাকি উত্তর থাকে কম্প্রিহেনশনের ভিতরে। এখন আমাদের ওই টেকনিক্সটা জানতে হবে যে কিভাবে আমি আমার সেন্টেন্সটাকে রাইট ওয়েতে অর্গানাইজ করব। এজন্য যেটা করতে হবে, আগে আমাকে কোশ্চেন ভালো করে বুঝতে হবে। আমরা একটু 3 নম্বর কোশ্চেন দেখে নিই। আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি কখনো কখনো কোনো প্রশ্নের উত্তরে একটি বাক্য হতে পারে, আবার কখনো কখনো কোনো প্রশ্নের উত্তরে একের অধিক বাক্য থাকতে পারে। এই জন্য এখানে ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস যখন প্লুরাল হবে, একের বেশি হবে, তখন হচ্ছে সেন্টেন্সেস, একটা এস যুক্ত হবে। আর যখন একটি বাক্য, এজন্য এই একটি বাক্যের ইংরেজি হচ্ছে ইন আ সেন্টেন্স। এবার আমার প্রশ্নটা কি আছে, একদম ভেরি ফার্স্ট কোশ্চেন, হাউ ডাজ দ্য পিরামিড হেল্প আস? যে পিরামিড আমাদেরকে কিভাবে সাহায্য করে। আমি কোশ্চেনটা আমি লিখে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো, খুব সহজেই বুঝতে পারো। এজন্য দেখো, হাউ ডাজ দ্য ফুড পিরামিড হেল্প আস? দ্য ফুড পিরামিড হেল্প আস। এই হচ্ছে আমার প্রশ্ন। এখন আমি সবসময় বলি কোশ্চেনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাকে মানে বুঝতে হবে, কিছু কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে। যেমন শুরুতেই হচ্ছে এই ডাব্লিউএস কোশ্চেন, ফার্স্ট যে কোশ্চেনটা থাকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়, এই ওয়ার্ডের অর্থটা, এই হাউ মানে কি আগে আমাকে বুঝতে হবে। এখন এই হাউটা একটু কনফিউজড আছে, মানে হাউ এর বেশ কয়েকটা মিনিং আছে। যেমন কি আমি যখন বলি যে হাউ আর ইউ, তখন কি বলি যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তো এরকম হাউ, আবার হাউ অর্থ হচ্ছে হাউ ইট কাম, হাউ ডাজ ইট কাম, এটা কিভাবে আসলো। হ্যাঁ, তো সেখানে হাউ হচ্ছে কিভাবে। তো এইখানে হচ্ছে কোন অর্থটা ইন্ডিকেট করবে সেটা বুঝতে হবে আমার সেন্টেন্স দেখে। সেন্টেন্স দেখে আমি সঠিক অর্থটা জানবো। আর যারা আমার ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস করেছো, আমার বেসিক কিছু ক্লাস আছে ডাব্লিউএস কোশ্চেনের উপরে এবং কিছু প্র্যাকটিস সেশনের ক্লাস আছে। মানে কিছু প্রথমে হচ্ছে আমি বেসিকটা আলোচনা করেছি যে ডাব্লিউএস কোশ্চেনের প্রত্যেকটা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে এই যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করা আছে, তোমরা সেই বেসিক ক্লাসটা দেখে নেবে। সেটা কি হবে, তোমার এট দ্য সেম টাইম তুমি কোশ্চেন আনসারের জন্য তোমার কাজে লাগবে, আবার তোমার
যে যখন তুমি ডাব্লিউএস কোশ্চেন করবে সেক্ষেত্রেও কাজে দেবে। এই জন্য বেসিকটা ভালোভাবে শেখাটা খুব দরকার। এই হাউ এর অনেকগুলো অর্থ আছে এবং সেই ক্লাসে ওই ভিডিওতে দেওয়া আছে যে প্রত্যেকটা অর্থের সাথে সামঞ্জস্য রেখে এক একটা উদাহরণ দেওয়া আছে। তো এই হাউ হচ্ছে এইখানে কি অর্থ, হাউ ডাজ দ্য ফুড পিরামিড হেল্প আস, যে কিভাবে ফুড পিরামিড আমাদেরকে সাহায্য করে থাকে। তাহলে এখানে কিভাবে, তাহলে এখানে হাউ এর অর্থ কি কিভাবে। এরপরে হচ্ছে ডাস। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেনের পরে আমার যে ভার্বটা থাকবে সেই ভার্বের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে ভার্বটা কি আছে। এখানে ডাস আছে। এখন জানতে হবে যে প্রশ্নে যদি ডাস থাকে আনসার করার সময় কি করতে হবে। প্রশ্নে ডাস থাকলে আনসার করার সময় যে ভার্ব থাকবে সেই ভার্বের পরে এস বা ইএস বসাতে হবে। এখন আমার ভার্বও চিনতে হবে। ভার্ব কি, কোনো কাজ করা, কোনো কিছু করাকে ভার্ব বলে, আর বাংলায় বলে ক্রিয়া। তাহলে এখানে এই বাক্যে ভার্ব হচ্ছে হেল্প, তাই না, একটা কাজ বোঝাচ্ছে। এই ভার্বটার সাথে আমার এস বা ইএস যোগ হবে। কখন যোগ হবে, যখন আমি আনসার করব এবং যখন আমার প্রশ্নে ডাস থাকবে সেক্ষেত্রে। এই জায়গাটাই আমরা ভুল করে থাকি। এই যে গ্রামাটিক্যাল নলেজটা তোমার হয়ে গেল, এবার তুমি কোশ্চেন আনসার সঠিকভাবে করতে পারবে। আমরা অনেকেই কি করি, আমরা অনেকে মেমোরাইজ করি। আমি জানি এখন অনেকে, তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা মেমোরাইজ করো। মেমোরাইজেশনের দিন শেষ, বেসিকটা শিখতে হবে। তুমি যদি ডাব্লিউএস কোশ্চেনটা ভালো করে শেখো, যদি ডু ডাজ ডিড এর ব্যবহার ভালো করে জানো, তাহলে তুমি যে কোনো প্রশ্নের আনসার সঠিকভাবে লিখতে পারবে। আমরা অনেক সময় অনেকে খেয়ালও করি না, মনে করো এখানে হেল্পস হবে আনসারের সময়, তুমি হেল্প লিখেছো অথবা হেল্প লিখেছো, তুমি তো মনে করছো যে তুমি তো সঠিক উত্তর লিখে এসেছো, তাহলে মার্কসটা কেন কমে গেছে। এবং অনেকে মনে করছে তো সামান্য একটা ভুল, সামান্য একটা ইয়েস আমি দেইনি, মনে করো এই উত্তর লেখার সময় তুমি হেল্প লিখবে, হেল্পস না লিখে, হ্যাঁ হেল্পস না লিখে, তো এখানে সামান্য না একটা অ্যালফাবেট বেশি আছে। তো অনেক সময় অনেকে বোঝে না। আবার এরকম একবার আমি ফেস করেছিলাম, একটা অভিভাবক বলছে যে বাচ্চা তো বলছে যে খুব সামান্য ভুল করেছে ম্যাডাম, আপনি কেন মার্কস কেটেছেন। তো এইটা যখন মনে করো গ্রামারের ভিতরে আলাদাভাবে আসবে, আমি টেন্সটা করাই, প্রতি বছরই করানো হয়। তো টেন্সের আমি যখন পরীক্ষা নিই তখন মনে করো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা জানতে চেয়েছি এবং তার একটা উদাহরণ জানতে চেয়েছি। তো সেক্ষেত্রে যদি আমার শিক্ষার্থী এখানে এস যদি না দেয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এটা কিন্তু অনেক বড় একটা ভুল। যখন এখানে হেল্প না দিয়ে হেল্প লিখবে, তার মানে সে অতীতের কোনো কথা, সেটা পাস্ট টেন্স হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অনেক মারাত্মক ভুল, আমরা হয়তো অনেকে বুঝতে পারি না। হ্যাঁ, আমরা মনে করি যে একটু সিলি মিস্টেক হয়েছে। তো মার্কসটা এই জন্যই কাটা হয়, তোমাকে শেখানোর জন্য, আর কোনো পারপাস না। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, এটা আমার পকেটের টাকা যাচ্ছে না যে আমার দিতে কষ্ট হবে। এটা একমাত্র মাঝে মাঝে একটু কঠোর হতে হয়, যাতে তুমি যখন মার্কসটা কম পাবে তুমি আলটিমেটলি শিখবে যে আমার মার্কসটা কোথায় কম হলো, কেন আমি কম পেলাম। বা অনেক সময় দেখা যায় অভিভাবকরা একটু সচেতন হয় যে কেন আমরা খাতাটা দেখতে চাই, কেন মার্কসটা কমে যায়। তো ওই যে একটু ধাক্কা খেয়ে একটু কষ্ট পেয়ে যখন তুমি শিখে নিবে, তোমার কিন্তু মনেই থাকবে, একদম মনের ভিতর গেঁথে যাবে যে আমি ওই জায়গায় ভুল করেছিলাম, এই জন্য আমার মার্কসটা কমে গেছিল। তো এটা জাস্ট তোমাকে শেখানোর জন্য, আর কোনো পারপাস না। তো এটাই আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে মনে করো যে সামান্য ভুল হয়েছে, বাট এটা কিন্তু একটা মেজর ভুল। তো এবার আমি চলে যাব আনসারে। হ্যাঁ, এবার আমি চলে যাব আনসার। তাহলে আনসার করার ক্ষেত্রে কি করতে হবে, সর্বপ্রথম আমাকে সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দি ফুড পিরামিড। যেহেতু আমি শুরুতে লিখছি, দি দেখো বড় হাতের অক্ষর, মানে ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, এই যে দিটা, টিটা। হ্যাঁ, দি ফুড পিরামিড, এই জায়গাটা মনে রাখতে হবে, কারণ আমার ডাজ আছে, এই ডাজের কারণে এখানে হয়ে যাবে হেল্পস। এই জায়গা আমরা ভুল করে থাকি, দি ফুড পিরামিড হেল্পস আস। এবার
যে আনসারটা সেটা সবাই কম বেশি পারবে কম্প্রিহেনশনের হেল্প নিয়ে, এই জায়গাটা আমাদের ভুল হয়ে থাকে। তাহলে দেখো আমরা কম্প্রিহেনশনে চলে যাব, কি আছে কম্প্রিহেনশনে আমরা চলে যাই। কম্প্রিহেনশনে আছে কি, ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। হ্যাঁ, তাহলে the food pyramid helps us to understand the different different food groups, ঠিক আছে? এইটা আমরা সবাই কম বেশি পেয়ে থাকি। হ্যাঁ, এই জন্য আমরা এই যে যখন আমরা প্র্যাকটিস করবো এই জায়গাগুলো একটু আমরা বারবার এই জায়গাটা আমরা সতর্কতার সাথে আমরা শিখবো, যাতে আমার যখন পরীক্ষা হবে তখন ভুলটা না হয়। এবার দেখো বি নম্বর। দেখো আমি কিন্তু শুধু আনসারটা বলে আমি খুব অল্প সময় কিন্তু আমি শিখাতে পারতাম, কিন্তু আমি এই যে ধরে ধরে দেখাচ্ছি, এই জন্যই ক্লাস গুরুত্বপূর্ণ, এই কারণেই ক্লাস দেখতে হয়, তাহলে তো শিক্ষকের প্রয়োজন হতো না, তাই না? আমাদের সলিউশন আছে, আনসার শিটে সব দেওয়া আছে, বাসায় বসে পড়তে পারি। এই জন্য বেসিকটা শেখার জন্য, বিশেষ করে আমি বলবো যে কোনো সাবজেক্টের বেসিক শেখার জন্য, জ্ঞানটা পরিপূর্ণ করার জন্য একটা শিক্ষকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য শিক্ষকের গাইডলাইনটা তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা তো একদিনে এই জায়গায় আসিনি, আমরা একদম পড়াশোনার শেষ পর্যায়ে করে এখানে এসেছি, জব এক্সপিরিয়েন্সও 5-6 বছর হয়ে গেছে। তো এই জন্য আমি বলি আমার শিক্ষার্থীরা, তোমাদের যে গাইডলাইন গুলো দিব তোমরা সেটা মনে করবে শুধু ক্লাস 5 এর জন্য না, এটা তোমার আজীবনের জন্য একটা গাইডলাইন, একটা কাজে দিবে তোমাকে। তো এবার হচ্ছে আমি 2 নম্বর কোশ্চেনটা আগে লিখছি। দেখো, হুইচ ফুডস গিভ আস এনার্জি। কোশ্চেনটা হচ্ছে হুইচ ফুডস গিভ আস এনার্জি, কোন খাবারগুলো আমাদেরকে শক্তি দিয়ে থাকে। এখন এই হুইচ শব্দের অর্থ জানতে হবে। হ্যাঁ, এই হুইচের সাথে সবসময় একটা নাউন ব্যবহৃত হয়, এর স্ট্রাকচারটা এরকম। হুইচ একা বসতে পারে না। হুইচ ফুডস, হুইচ ক্লোথস, হুইচ কালার্স ডু ইউ লাইক মোস্ট। হ্যাঁ, হুইচ কালার সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। এখানে আছে হুইচ ফুডস, কোন খাবারগুলো। আর যদি হুইচ ফুড বলতো একটা স্পেসিফিক খাবার বলতো, একটা নির্দিষ্ট খাবার বলতো। হ্যাঁ, এখানে কোন খাবারগুলো গিভ আস এনার্জি, আমাদেরকে শক্তি দিয়ে থাকে। তাহলে কোন খাবারগুলো আমাদেরকে শক্তি দিয়ে থাকে বলতো? এইখানে কিন্তু কোনো ডু ডাজ ডিড এর ঝামেলা নেই, এজন্য তোমাকে ওগুলো ফলো করতে হচ্ছে না। মানে শুরুতে যেটা করতে হবে, দেখো কোন কোন খাবারগুলো আমাদের এনার্জি দিয়ে থাকে। এইটা কিন্তু আমাদের ইসের ভিতরে আছে, আমাদের যে কম্প্রিহেনশনের ভিতরে আছে। দি থিংস মেড ফ্রম গ্রেন, যে গ্রেন থেকে যে মানে যে খাবারগুলো আছে, শস্যদানা জাতীয় খাবার, এগুলো আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। এটা আমরা লিখবো, খাবারের নামগুলো আমরা পরপর লিখে দেবো। হ্যাঁ, রাইস, রুটি, ব্রেড অ্যান্ড পটেটোস গিভ আস এনার্জি। কোন কোন খাবার, খাবারের নামগুলো লিখবো, তাই না? রাইস, রুটি, ব্রেড অ্যান্ড পটেটোস, ব্রেড অ্যান্ড potatoes give us energy, তাহলে কোন খাবারগুলো আমাদেরকে শক্তি দিয়ে থাকে? রাইস, রুটি, ব্রেড এন্ড পটেটোস গিভ আস এনার্জি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বি কোশ্চেনের আনসার। দেখো শিক্ষার্থীরা, আমি কিন্তু একটু টাইম দিই তোমাদের লেখার জন্য, আমি সরে যাই, বোর্ডটাকে হাইলাইট করি।
কারণ তোমরা ক্লাস 5-এ পড়ো, আমি যদি পর একটার পর একটা লিখতে থাকি বা বলতে থাকি অথবা মুছে দিই, তোমরা কিন্তু অনেকে বুঝতে একটু অসুবিধা হবে তোমাদের। এই জন্য আমি একটু স্পেস দিব, বিরতি দিই। হ্যাঁ, এবার আমরা যেটা করবো, আমরা সি নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করবো। সি নম্বর কোশ্চেন, কোশ্চেনটা লিখছি একমাত্র বোঝানোর সুবিধার্থে। তোমরা কিন্তু কখনো পরীক্ষার হলে কোশ্চেন লিখবে না, জাস্ট সরাসরি আনসার টু দা কোশ্চেন নং 3 দিয়ে আনসার পরপর লিখে যাবে। সি নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে আমরা একটু দেখি। হোয়াই আর ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইম্পর্টেন্ট ফর আস? হোয়াই দিয়ে কোশ্চেন আছে। হোয়াই তোমরা কি জানো হোয়াই মানে কি? হোয়াই আর ফ্রুটস, FRUITS, fruits and vegetables important for us, and vegetables important for us. কেন এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ? রাইট ইন 3 সেন্টেন্সেস। দেখো কোশ্চেনটা আমি সবসময় বলি যে খুব সুন্দরভাবে বুঝতে হবে। রাইট ইন 3 সেন্টেন্সেস। তোমার প্রশ্নে কিন্তু নির্দেশনা দেওয়া থাকে। এর আগের কোশ্চেন গুলোই কিন্তু এরকম বলা ছিল না যে কয়টি বাক্যে লিখো। এখানে স্পষ্ট করে বলা আছে। কি বলা আছে? 3 সেন্টেন্সেস বলা আছে। এবার আমরা কি জানি যে বাক্য কি? বাক্য হচ্ছে সহজ কথায় শেষে একটা ফুল স্টপ থাকবে। একটা সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ দিয়েই একটা বাক্য হয়। এটা হচ্ছে সহজভাবে বোঝানোর সুবিধা। হ্যাঁ, গ্রামারের ভাষায় অন্যভাবে বলা আছে, কিন্তু আমার শিক্ষার্থীরা সহজে কিভাবে বুঝবে? যখন দেখবে যে কয়টা ফুল স্টপ আছে একটা সেন্টেন্সের ভিতরে, একটা প্যারাগ্রাফের ভিতরে, সেই কয়টা ফুল স্টপ হচ্ছে সেই কয়টা বাক্য। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো তুমি তোমার সম্পর্কে লিখলে যে আই অ্যাম আ স্টুডেন্ট, এই যে একটা ফুল স্টপ দিলাম, তার মানে কয়টি বাক্য হলো? একটি বাক্য হলো। ঠিক আছে? আই গো টু স্কুল রেগুলারলি, তাহলে কয়টি ফুল স্টপ হলো? এইখানে এই একটা ফুল স্টপ, এই একটা ফুল স্টপ, তার মানে আমার বাক্য হয়েছে কয়টি? বাক্য হয়েছে 2টি। এবার কি আমি বুঝাতে পেরেছি যে বাক্য আমরা সহজে কিভাবে চিনবো? হ্যাঁ, এইভাবে আমরা সহজে চিনবো। এটা মুছে দিচ্ছি। এখানে দেখো হোয়াই শব্দের অর্থ আগে জানতে হবে। হোয়াই মানে কি? কেন? কেন এরকম হলো বলো তো? এই যে করোনা চলে আসলো, এই যে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, আমি নিজে অসুস্থ ছিলাম, এখনো পুরোপুরি সুস্থ না, এখনো আমি ওষুধের উপরে আছি। তো যাই হোক, এখানে দেখো, তো এই যে কেন, আমরা যখন কোনো কিছুর কারণ খুঁজি সেক্ষেত্রে আমরা বলি কেন। কেন ফলমূল এবং শাকসবজি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? এটা 3টি বাক্যে লিখা। কয়টি বাক্য? 3টি বাক্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে প্রশ্নে বলে দিয়েছে 3টি বাক্য, তার মানে আমি যাই লিখে না কেন আমার 3টি বাক্য হতে হবে। তাহলে এখন এই কেন দিয়ে যদি প্রশ্ন থাকে, উত্তর বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন সেন্টেন্স প্যাটার্ন দিয়ে করা যায়। হ্যাঁ, তো আমরা একটু লিখবো যে কেন হচ্ছে আমাদের ফলমূল এবং শাকসবজি গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই কম্প্রিহেনশনের হেল্প নিয়ে লিখবো। কোথা থেকে লিখবো? কম্প্রিহেনশনের হেল্প নিয়ে। কখনো মেমোরাইজ করা যাবে না। মেমোরাইজ করলে কিন্তু বেশি দূর যেতে পারবে না। আমি বারবার বলছি, যাদের ভিতরে এখনো সেই মেমোরাইজেশনের টেন্ডেন্সি আছে সেটাকে মুছে ফেলতে হবে, পুরাপুরি মুছে ফেলতে হবে, একেবারে মূল উৎপাটন করে ফেলতে হবে। মূল উৎপাটন মানে বুঝো, গাছের কিন্তু শিরা উপশিরা থাকে, মূল থাকে, তাই না? এই যে যেটা গাছ,
এই যে এই গাছের এই যে নিচে এই যে অনেক শিকড় থাকে, এই যে ভিতরে হচ্ছে মূল থাকে, একদম এই মূল সহ যখন আমি একটা গাছকে উপড়ে ফেলবো, ওই গাছটি কিন্তু আর বেঁচে থাকতে পারবে না। তো আমাদের যে ভুলগুলো, আমাদের সমস্যাগুলো আমরা এমন ভাবে শিখবো, এমন ভাবে তুলে ফেলবো, এমন ভাবে নষ্ট করবো যাতে ওই সমস্যা আর পরবর্তীতে বড় সমস্যায় রূপান্তরিত না হতে পারে। হ্যাঁ, এটা সুন্দর একটা ফ্রেজ আছে। দেখো আমি না প্রত্যেকটা জিনিস আলোচনা না করে পড়াতে পারি না, এই জন্য আমার একটু সময় বেশি লাগে। তো দেখো একটা সুন্দর ফ্রেজ আছে, সেটা হচ্ছে নিপ ইন দা বাড। কথা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট করা। যে গাছ থেকে যখন হচ্ছে তোমার একটা বীজই পড়ে, হ্যাঁ, এটা মনে করো একটা কোনো কিছু, মনে করো এটা একটা কোনো একটা ফলের বীজ পড়েছে, তো এইটা প্রথমে দেখবে যে ছোট্ট দুইটা একটা কুড়ির মতো এরকম হয়, অঙ্কুর, অঙ্কুর বলে ওটাকে। হ্যাঁ, ওটা আস্তে আস্তে বড় হয়ে গাছ হয়। তো সেটাকে হচ্ছে একটা সুন্দর ফ্রেজ আছে, নিপ ইন দা বাড, মানে অঙ্কুরেই কোনো কিছু একদম বিনষ্ট করে ফেলতে হবে। ও ভুনোটাই রাখবো না, অঙ্কুরটাই রাখবো না, তাহলে কি এটা বেঁচে থাকতে পারবে? পারবে না। তো আমরা একটা ফ্রেজটা লিখে নিই, সুন্দর একটা ফ্রেজ আমার মনে এসছে এই মুহূর্তে, ওটা লিখি। দেখো, নিপ ইন দা বাড, নিপ ইন দা বাড। এটা এই প্রশ্নের ভিতর না, এটা কথা প্রসঙ্গ আমার মনে আসছে, এই জন্য এটা কিন্তু বি। হ্যাঁ, এটা বি, বাট এটার অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট করা। প্রচুর শব্দ শিখতে হবে, শব্দের প্রতি ভালোবাসা থাকতে হবে, শব্দ শেখার জন্য নিজের ভিতরে একটা নেশা তৈরি করতে হবে। নেশা খারাপ অর্থে না, এটা পজিটিভ অর্থে, ভালো অর্থে বলছি। হ্যাঁ, সেটা কিরকম, মনে করো তোমাকে প্রচুর শব্দ শিখতে হবে। তুমি যখনই কোনো কম্প্রিহেনশন পড়ো, যখনই কোনো ইংরেজি বই পড়ো, যে শব্দগুলো তুমি আননোন পাবে, সেই শব্দগুলো তুমি নিজের দায়িত্বে ডিকশনারি চেক করে শিখে ফেলবে। এবং এর জন্য একটা ডায়েরি বা একটা নোট ডাউন, কোনো যে কোনো খাতা ব্যবহার করলেও হবে। এটা খুব জরুরি। এই অর্থ পাই না বিধায় আমাদের কাছে ইংরেজি এত ভয় লাগে এবং এত সমস্যার সৃষ্টি হয়। তো নিপ ইন দা বাড হচ্ছে অঙ্কুরে বিনষ্ট করা, মানে কোনো কিছু একেবারে শুরুতেই নষ্ট করে ফেলা, যাতে ওই সমস্যাটা সামনে আর না বেড়ে যায়। তো এবার আমি যেখানে ছিলাম সেখানে চলে যাব আবার, যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। তাহলে আমি একটু লিখি, ফ্রুটস এন্ড ভেজিটেবলস are important for us. ঠিক আছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ভিটামিনস আছে, তাই না? They have vitamins. এগুলোর ভিতরে হচ্ছে ভিটামিন আছে। তো কোনো কিছুর ভিতরে যখন ভিটামিন থাকে তখন সেটা কি করে, সেটা কিন্তু আমাদেরকে হেল্প করে, যে আমাদের হচ্ছে শরীরে এনার্জি সৃষ্টি করে, তাই না? এনার্জি সৃষ্টি করে এবং আমাদেরকে কি সঠিক ওয়েতে আমাদের যে শরীরের বৃদ্ধির জন্য সাহায্য করে। তো দেখি আমি একটু কম্প্রিহেনশনে কিভাবে কথা লেখা আছে এখান থেকে হেল্প নিতে হবে। এবং 3টি বাক্য যেহেতু বলেছে, তো এটা যদি আমার সেন্টেন্সে যদি 3টি বাক্য এখানে না হয়, দেখো এখানে লেখা আছে একদম ফার্স্ট প্যারার শেষের দিকে, যে grains give us energy। আচ্ছা, এখান থেকে fruits and vegetables are in the next level of the pyramid. These are also important for us. They have vitamins, they help our eyes and our health. এটা আমাদের চোখ এবং আমাদের স্বাস্থ্যকে সাহায্য করে। তাহলে they help our eyes and health. তো দেখো 3টা সেন্টেন্স কি হয়েছে, কিভাবে বুঝবো?
এখানে আসের পরে আমি একটা ফুল স্টপ দিয়েছি অন সেন্টেন্স, এখানে ভিটামিনস এর পরে একটা ফুল স্টপ দিয়েছি 2 সেন্টেন্সেস, এবং এখানে লাস্ট ওয়ান এর পরে একটা ফুল স্টপ। মানে কয়টা সেন্টেন্স হলো? 3 সেন্টেন্সেস। দেখো যখন একটা সেন্টেন্স বলেছি আমি বলেছি সেন্টেন্স, যখন আমি দুইটা বলেছি তখন কি বলেছি? 2 সেন্টেন্সেস বলেছি। তারপরে একের বেশি হয়ে গেলেই আমরা সেই নাউনের সাথে একটা এস বা ইএস যোগ করব, তাই না? তো এই যে ছোটখাটো বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আমাদের হয়ে গেল সি নম্বরের কোশ্চেন আনসার। এরপরে আমরা চলে যাব ডি নম্বরে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডেইরি প্রোডাক্টস? যে ডেইরি প্রোডাক্ট সম্পর্কে তুমি কি জানো? তাহলে আমি কোশ্চেনটা একটু এটা মুছে দিব, মুছে দিয়ে লিখবো আমি। ডি নম্বর কোশ্চেন কি আছে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডেইরি প্রোডাক্টস? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডেইরি প্রোডাক্টস? তাহলে হট এটার অর্থ হচ্ছে কি, এরপরে এখানে আছে ডু। ডু থাকলে কোনো ঝামেলা নেই, কারণ ওই ভার্বের সাথে কোনো এস বাই এস ওরও লাগবে না, ওই ভার্বের পাস্ট ফর্মেরও দরকার নেই। ভার্বটা যে ফর্মে আছে হুবহু সেই ফর্মে বসে যাবে। তাহলে আমরা একটু অর্থটা জেনে নিই। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডেইরি প্রোডাক্টস? ডেইরি প্রোডাক্টস বলতে তুমি কি জানো? ডেইরি প্রোডাক্টস বলতে কি জানো বলো তো, দেখি তো আমাদের কম্প্রিহেনশনের ভিতরে কি তথ্য দেওয়া আছে। এই যে আমি পেয়ে গেছি, যে তোমাদের যে নেক্সট প্যারা আছে কম্প্রিহেনশনে সেখানে দেওয়া আছে। নেক্সট প্যারার হচ্ছে 2 থেকে 3টি সেন্টেন্সের পরপরই আছে যে ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস। ডেইরি প্রোডাক্টস হচ্ছে এই ধরনের খাবার, একটু উদাহরণ দিয়েছে, যেমন হচ্ছে তোমার দুধ এবং ডিম। তাহলে আমি বলতে পারি dairy products এখানে লিখব dairy products are things, তাই না? dairy products are things like milk and egg. যে ডেইরি প্রোডাক্টস হচ্ছে এই ধরনের খাবার, যেমন হচ্ছে দুধ এবং ডিম। এর পরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাব। সেই কোশ্চেনটা হচ্ছে why do we need fat and oil? why দিয়ে কোশ্চেন কিন্তু এর আগে একটা করেছি, তাই না? মনে আছে তো? why do we need fat and oil? যে কেন আমাদেরকে ফ্যাট মানে হচ্ছে চর্বি, হ্যাঁ না, চর্বি যেটাকে আমরা সংক্ষেপে মানে সহজে আমি চিনিয়ে দিই, এটাকে আমরা যে স্নেহ জাতীয় খাবার যেটাকে বলি, তেল চর্বি জাতীয় খাবার। হ্যাঁ, ফ্যাট অ্যান্ড অয়েল আমাদের জন্য কেন প্রয়োজন? হয় অর্থ কি কেন, এবং আমাদের কি আছে ডু আছে, ডু আছে তার মানে কোনো ঝামেলা নেই, ভার্ব যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে আমরা একটু চলে যাব কম্প্রিহেনশনে। কোথায় আছে আমার এই বাক্যটি? ফ্যাট অ্যান্ড অয়েল কেন প্রয়োজন? এই যে পেয়ে গেছি, ফ্যাট অ্যান্ড অয়েল আর এট দি টপ অফ দ্য ফুড পিরামিড, দিস মেক ফুড ডেলিশিয়াস। এটা আমাদের প্রয়োজন কারণ এটা আমাদের খাবারকে সুস্বাদু করে তোলে। তাহলে এখানে আমরা আনসার এভাবে লিখতে পারি, উই নিড fat and oil to make our food delicious. To
make our food delicious. তাহলে দেখো কেন আমরা এটা গ্রহণ করতে পারি, কিসের জন্য প্রয়োজন, আমাদের খাবারকে সুস্বাদু করার জন্য। এবার আমরা লাস্ট ওয়ান, একটু ধৈর্য ধরে ক্লাস শেষ করে দিব, একটু ধৈর্য ধরে F নাম্বার একটু দেখি। তোমাদের সাথে সময় কাটাতে আমারও ভালো লাগে, ক্লাস নিতে না পারলে আসলেই আমার অনেক খারাপ লাগে। তো এখানে দেখি হুইচ ফুডস হ্যাভ ভিটামিনস, কোন খাবারগুলোতে ভিটামিন আছে। হুইচ ফুডস ডু হ্যাভ ভিটামিনস, কোন খাবারগুলোতে ভিটামিন আছে সেই খাবারগুলো আমরা একটু দেখবো। কি কি খাবার আছে দেখি একটু। দেখো আমার কম্প্রেনশনের ভিতরেই আছে, আমার একটু খুঁজে নিতে হবে। হ্যাঁ, এই জন্য হয় কি, কম্প্রেনশনটা যদি তুমি ভালোভাবে পড়ে নাও, ভালোভাবে আয়ত্তে আনো, তাহলে দেখবে যে তুমি খুব দ্রুতই খুঁজে পেয়ে যাবে। এজন্য বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো হুইচ ফুডস ডু হ্যাভ ভিটামিন, এই যে পেয়ে গেছি দে হ্যাভ ভিটামিনস, তার মানে হচ্ছে এই যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, ফ্রুটস এন্ড ভেজিটেবলস পেয়ে গেছি আনসার। ফ্রুটস এন্ড ভেজিটেবলস হ্যাভ ভিটামিনস, ফ্রুটস এন্ড ভেজিটেবলস হ্যাভ ভিটামিনস। এই যে হয়ে গেল আমার কোশ্চেনের আনসার। তাহলে তোমরা একটু যারা হচ্ছে, আমি বলি সবসময় যে ক্লাসে নোট ডাউন করতে হয়, নোট করে নিতে হয়। তোমরা যারা নোট ডাউন করেছো তোমরা একটু রিভাইজ করো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আমাকে তুমি এখন কমেন্ট করতে পারো, বা পরবর্তীতে যারা দেখবে ক্লাস, যে সময় কমেন্ট করো না কেন, আমি কমেন্টটা চেক করে দেখি যে কারা কি লিখেছ। সেজন্য রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই সমস্যা হলে আমাকে জানাবে, কারণ তুমি যদি না জানো আমি তো বুঝতে পারবো না। তাহলে আমি একটু সময় দিচ্ছি, তোমরা এই কোশ্চেনের আনসার গুলো লিখে নাও। মুছে দিচ্ছি। দেখো এলডব্লিউ হচ্ছে আমরা মডেল 10 এ 2 এবং 3 নাম্বার যেটা আজকে করেছি, মডেল 10 এ 2 আর 3। এলডব্লিউ হচ্ছে মডেল 10 এ 2 এবং 3। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 2টা ক্লাস তোমরা মিস করেছো, আমি নিতে পারিনি। আমি আমার সুবিধা মতো সময় আমি অবশ্যই তোমাদের গ্যাপ পূরণ করে দিব, কারণ শিক্ষক হিসেবে আমার নিজেরও একটা দায়িত্ব আছে। আমি অবশ্যই তোমাদের আমি চেষ্টা করব সবসময়ের জন্য হেল্প করার, এবং 2টা ক্লাস আমি একটু পুরোপুরি সুস্থ হলেই আমি মেকআপ করে দিব। হ্যাঁ, যে কোনো উইকে এটা হতে পারে, আমি অবশ্যই আগে থেকে জানবো যে কোন উইকে আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এখন এই করোনাকালীন সময়ে সবাই আমরা একটু সাবধানে থাকবো, নিরাপদে থাকবো, এবং সবাই সবার পরিবারের জন্য দোয়া করব যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে আমি এখানেই তোমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ।